আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সময় সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ, বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আমরা আর বাংলাদেশে জ্বালাও পোড়াও দেখতে চাই না, বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। রাষ্ট্রপতি পদে এখনো প্রার্থী ঠিক করেনি বিএনপি, জানালেন চিফ হুইপ। ইয়েমেনের 2 শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়ার মানুষ, বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু তিনি একজন নষ্ট, পচে যাওয়া মানুষ। মঙ্গলবার সচিবালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সাকিব আল হাসান দেশে ফিরলে তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সাকিব আল হাসান যদি দেশে আসেন, আপনার কি মনে হয় উনি নিরাপত্তাহীনতায় থাকবেন? জবাবটা আপনি দিন। এরপর সাকিবের রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করে তিনি বলেন, মানে ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট, পচে যাওয়া মানুষ। যে মানুষ হাসিনার সঙ্গে অ্যালাউন্ড হয় এবং এখনো অ্যালাউন্ড থাকেন, সে 5 তারিখেও তো তার বক্তব্য এসেছে। সাকিব দেশে ফিরে তার বিরুদ্ধে থাকা মামলার মুখোমুখি হলে সরকার তাকে নিরাপত্তা দেবে জানিয়ে তিনি বলেন, উনি বাংলাদেশে আসবে মামলা ফেস করার জন্যই, আইন ফেস করার জন্য, বিচার ফেস করার জন্য। উনি এয়ারপোর্টে নামলে কি লোকজন মব করে তার কিছু করে ফেলবে? উনি কি সেটা মনে করেন? আমরা কেউ মনে করি না, নো ওয়ে। তিনি আরো বলেন, উনি আসবেন এবং উনার যা যা অভিযোগ আছে উনি নিরাপত্তার মাধ্যমেই ফেস করবেন এবং সেখানে যা যা আইনগত ব্যাপার আছে সব তিনি মেনে নিয়ে যদি আসেন, কোনো সমস্যাই আমি দেখি না। এ সময় সাকিবের বক্তব্যে সরকারের বিরুদ্ধে প্রচারণা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এই প্রত্যেকটা কথা আসলে আমাদের এই সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা। মানে যে মানুষটা স্টিল হাসিনার সঙ্গে অ্যালাউন্ড হয়ে কথা বলে, শেখ হাসিনা প্রসঙ্গ টেনে তিনি বলেন, হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলেছেন বিচারালয়ে আসবেন। আমি বহুবার বলেছি, তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সঙ্গে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সঙ্গে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, বিচারিক প্রক্রিয়ায় যা যা করা দরকার তা পূর্ণ অধিকার ভোগ করবেন, তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সবাই মেনে নেব। আমরা আর বাংলাদেশে জ্বালাও পোড়াও দেখতে চাই না, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, আমি বিরোধী দলের উদ্দেশ্যে বলতে চাই, শান্ত হন, হুঁশে আসেন, বেহুশ হবেন না। এই সরকার জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার। এই সরকারকে হটাতে হলে 5 বছর পর আবারও যে নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে ভোটে এসে তারপর যদি বেশি পান তাহলে এই সরকারে যাবেন, নইলে এই সরকারই আবারও নির্বাচিত হবে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসরা উচ্চ বিদ্যালয়ের 4 তলা ভিত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। আহমেদ আজম খান বলেন, আপনারা তো আবারও পাপাচার করবেন, যে ভোট দেন বেহেশত দেব, নাউজুবিল্লাহ মিন জালিক। জনগণ বুঝে যে এই বেহেশতের টিকিট মানে পাপাচার। এখানে আমরা যাব না বলেই জনগণ 300 আসনের মধ্যে সোয়া 200 আসনে বিএনপিকে ভোট দিয়েছে। মন্ত্রী বলেন, আজকে বিরোধী দল অযথা কাল্পনিক আস্ফালন করেছে। আমরা বিরোধী দলের উদ্দেশ্যে বলতে চাই, শান্ত থাকুন, দায়িত্বশীল ভূমিকা পালন করুন, জ্বালাও পোড়াও করে এই ফ্যাসিবাদের চরিত্রে যাবেন না। আমরা আর বাংলাদেশে জ্বালাও পোড়াও দেখতে চাই না, আমরা কোনো সিলের নির্বাচন দেখতে চাই না, আমরা কোনো জোর জবরদস্তির শাসন দেখতে চাই না। আহমেদ আজম খান আরো বলেন, আমাদের সরকার সেবকের সরকার, আমরা সেবা করব। 5 বছর পরে আবার তত্ত্বাবধায়ক সরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের কাছে যাব। জনগণ যদি আমাদের ভোট দেয় তাহলে আবারও আসব, আপনাদের ভোট দিলে আসবেন। জ্বালাও পোড়াও করে অযথা এই সচিবালয় মন্ত্রণালয় ঘেরাও করে দেশটাকে অস্থিতিশীল করবেন না। কথা খুবই পরিষ্কার। তিনি আরো বলেন, যেমন পার্লামেন্টে দায়িত্বশীল আচরণ করেন আমরা বারবার ধন্যবাদ জানিয়েছি, তেমনি পার্লামেন্টের বাহিরে মাঠের আন্দোলনের দায়িত্বশীল আচরণ করেন। এটাই আমাদের মানুষ চায়, বাংলাদেশের মানুষ আশা করে। আপনাদেরকে বলবো, আমাদের সরকারের সঙ্গে থাকুন, ঐক্যবদ্ধ থাকুন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকুন। আমরা একটু সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ আপনাদেরকে ইনশাআল্লাহ উপহার দেব। বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি সৈয়দ মুজিবুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আলম জাহাঙ্গীর, সাবেক সভাপতি ইনামুল করিম, বাসাইল পৌর বিএনপির সভাপতি আখতারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পিন্টু সহ আরো অনেকে। রাষ্ট্রপতি পদে এখনো প্রার্থী ঠিক করেননি বিএনপি, জানালেন চিফ হুইপ। রাষ্ট্রপতি পদে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি। দলের স্থায়ী কমিটির এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ভারতীয় সংসদ ভবনে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির অভ্যন্তরে এবং স্থায়ী কমিটিতে আলোচনা চলছে, তবে প্রার্থী চূড়ান্ত করার আগে দলের
দলের শীর্ষ নেতৃত্ব নীতি নির্ধারকদের সঙ্গে আরো কয়েক দফা আলোচনা বৈঠক হবে। এর আগে সকাল 11টার দিকে জাতীয় সংসদ ভবনে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সাল কামারের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শুরু হয়। নুরুল ইসলাম মনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণে সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা এবং সংসদের স্পিকার উপস্থিত থাকবেন। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের উপস্থিতিতে গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। তিনি বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট হবে সংসদ ভবনের ভেতরেই। সংসদ সদস্যরা নিজ নিজ জাতীয় আসনে নম্বর অনুযায়ী ভোট দেবেন। ভোট শেষে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত অপেক্ষা করা হবে। চিফ হুইপ আরো বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন না। কেউ দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তার সংসদ সদস্য পদ থাকবে না। ব্রিফিংয়ে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রত্যাশা থাকলেও সরকার তা বাস্তবায়ন করছে না। তিনি আরো বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ করতে 11 দলীয় জোট একজন প্রার্থী দিয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া যাবে 13 আগস্ট সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে 16 আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 18 আগস্ট। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 20 আগস্ট। ওই দিন সংসদ অধিবেশন কক্ষে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট চলবে। প্রসঙ্গত, গত 24 জুলাই দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর 23তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। ইয়েমেনের 2 শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। লোহিত সাগরের তীরবর্তী বন্দর নগরী আল মাখা এবং কেন্দ্রীয় শহর মারিবের একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে, এসব এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, হুতিদের চালানো এসব হামলায় হতাহতের কোনো তথ্য ইয়েমেনি বাহিনী জানাননি। তবে এর আগে আল মাখা শহরে চালানো হামলায় অন্তত 7 জন নিহত ও 30 জন আহত হয়েছিল। এর একদিন পর নতুন করে হামলা চালানো হয়েছে। এতে বন্দর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ইয়েমেনের দক্ষিণ মধ্যাঞ্চলীয় প্রদেশ সাবোয়ার হুতিদের ড্রোন হামলায় 2 ইয়েমেনি সেনা নিহত এবং আরো 7 জন আহত হয়েছেন। একাধিক পোস্টে ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা পূর্বাঞ্চলীয় আল জাওব প্রদেশ, উত্তর পশ্চিমাঞ্চলীয় সাদা প্রদেশ এবং মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে আল তিবাস এলাকায় হুতি বিদ্রোহী ও তাদের ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাল্টাপাল্টি এসব হামলা ইয়েমেনের গৃহযুদ্ধকে বিগত বছরগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক ও সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর পরিস্থিতি পুনরায় উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান সমর্থিত হুতিরা 2014 সালের সেপ্টেম্বরে ইয়েমেনের রাজধানী সানা দখল করে এবং 2015 সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেন সরকারের পক্ষে হস্তক্ষেপ করে। এই সংঘাতে লাখ লাখ মানুষ নিহত হওয়ার পর পরিস্থিতি অচল অবস্থায় পৌঁছায়। পরবর্তীতে 2022 সালের এপ্রিলে গোষ্ঠীগুলোর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এর ফলে দেশজুড়ে বড় ধরনের লড়াইয়ের অবসান ঘটে। এরপর গত 13 জুলাই সানা বিমানবন্দরের রানওয়েতে সৌদি বিমান হামলার মাধ্যমে সহিংসতা পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠে। ওই সময় হুতিদের একটি প্রতিনিধি দলকে বহনকারী ইরানি বিমান অবতরণ করতে পারেনি। এই হামলার পর হুতিরা সৌদি আরবের দক্ষিণ পশ্চিম অঞ্চলের আভা বিমানবন্দরকে হামলা চালায় এবং লোহিত সাগরে সৌদি জাহাজ চলাচলের উপর অবরোধ ঘোষণা করে। গোষ্ঠীটি সৌদি জাহাজ ও দেশটির তেল স্থাপনগুলোতেও হামলা চালিয়েছে। এর জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট হুতি নিয়ন্ত্রিত হোদাইদা এবং লোহিত সাগরে অবস্থিত ইয়েমেনের বৃহত্তম দ্বীপ কামারানে হামলা চালিয়েছে। হুতিদের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর জন্য তারা ইয়েমেনের যুদ্ধক্ষেত্রে ইয়েমেনি সৈন্যদেরকেও শক্তিশালী করেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জাতিসংঘ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।